আমাদের দেশের অনেকেই এইটা জানে না যে আর্মি পার্সোনাল অফিসার এবং জওয়ান বাউন্ডেড বাই টু সেট অফ ল। একটা হলো আর্মি অ্যাক্ট, নেভির জন্য আলাদা একটা আছে, বিমান বাহিনীর জন্য আলাদা একটা আছে। সো বাংলাদেশ আর্মি যে আইনের মাধ্যমে রেগুলেটেড হয় সেটা আর্মি অ্যাক্ট 1952, সংক্ষেপে এটাকে MBML বলে। সো ম্যানুয়াল অফ মিলিটারি ল। এখানে আর্মি অ্যাক্ট অনুযায়ী কেউ যদি কোনো অফেন্স করে, তার সেনা আইনে যদি বিচার হয়, 4 ধরনের কোর্ট মার্শাল আছে: জেনারেল কোর্ট মার্শাল, ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল, সামারি কোর্ট মার্শাল, ডিস্ট্রিক্ট কোর্ট মার্শাল। তো এখানেও 4টা লেভেলের কোর্ট রয়েছে। কোর্ট মার্শাল মানে কোর্ট, অনেকে ফান করে এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলে। তাহলে সেনাবাহিনীর সদস্যরা শুরুতেই আর্মি অ্যাক্টের আওতায় থাকে, আর তারা ইন এডিশন বাংলাদেশের নাগরিকরা অন্য অন্য যে আইনের আওতায় থাকে, অর্থাৎ বাংলাদেশে অন্য যত আইন আছে সেনাবাহিনীর সদস্যরা সেই আইনের আওতায়ও পড়ে। এখন MBML অনুযায়ী বিচারটা কোথায় হয়? মূলত বিচারটা যখন সে চাকরি অবস্থায় থাকে, সার্ভিস কন্ডিশনে থাকে, তার বিচারটা এই আর্মি অ্যাক্ট অনুযায়ী হয়, তার অফেন্সের গ্রাভিটি অনুযায়ী। এখানে একটা কথা রয়েছে যে কিছু অপরাধ রয়েছে, গুরুতর অপরাধ, খুন, জখম, এগুলা হলে তখন কর্তৃপক্ষ, মেবি ডিফেন্স মিনিস্ট্রি অথবা হোম মিনিস্ট্রি, এভাবে তারা সিদ্ধান্ত নেয় যে এই বিচারটা কোথায় হবে। এটাকে বলা হয় কনকারেন্ট জুরিসডিকশন। হয়তো এমন একটা অপরাধ হয়েছে যেটা সিভিলেও বিচার হতে পারে, সেনাবাহিনীর ভিতরেও বিচার হতে পারে, সেনা আইনেও বিচার হতে পারে। কনকারেন্ট জুরিসডিকশন বাংলাদেশে অনেক উদাহরণ রয়েছে। 75-এর হত্যাকাণ্ডের বিচার সিভিল ট্রাইব্যুনালে হয়েছে, সিভিল আইনে হয়েছে। কারণ কি? সেটা সেই সরকার চেয়েছে। বিডিআর এর হত্যাকাণ্ড বিডিআর এর ভিতরে স্পেশাল ট্রাইব্যুনাল করে হয়েছে, পরে মাদ্রাসায় একটা আলাদা একটা কমপ্লেক্সে সেইখানে তাদের বিচার হয়েছে। ইন এডিশন প্রেস, নর্মাল কোর্টে কিন্তু না। ওটাও সরকারের এখতিয়ার রয়েছে, যে কোনো জায়গাকে কোর্ট হিসেবে তারা ব্যবহার করতে পারে অথবা সাবজেলে ঘোষণা করতে পারে। তো এখানে আর্মির বিধানই যতক্ষণ পর্যন্ত একটা পার্সোনাল অফিসার অথবা সৈনিক তার শাস্তি ডিক্লেয়ার না হবে, ততদিন পর্যন্ত সে সার্ভিস কন্ডিশনে থাকবে, সার্ভিস বেনিফিটও পাবে। এবং আইনেরও বিধান তাই, যে একজন মানুষকে অপরাধী বলা যাবে না, প্রিজিউম টু বি ইনোসেন্ট until and unless he is convicted by a competent court। যথাযথ কোর্ট কর্তৃক শাস্তি প্রদান করার আগ পর্যন্ত তাদেরকে ইনোসেন্ট হিসেবে গণ্য করার কথা আইন অনুযায়ী। এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তো বলছে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য, সেটা কি 22 তারিখে নাকি? এখন এই যে একটা কথা আসছে 24 ঘন্টা, 24 ঘন্টা, ওই যে বললাম যে দুই সেট আইনের আওতায় এই 24 ঘন্টার ক্যালকুলেশন কিন্তু এখনো শুরু হয় নাই। সেনাবাহিনী এই বিচারকে ফ্যাসিলিটেট করার জন্য তাদের ইন্টারনাল বিধি অনুযায়ী যখন তারা খবর পেল এই অফিসারদের নামে, এই সার্ভিং অফিসারদের নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তারা তাদেরকে চিঠি দিয়ে আর্মির ভাষায় তাদেরকে অ্যাটাচড করেছে। মনে করে যে সিভিলে যেটাকে ওএসডি বলা হয়, কোনো অপরাধ করলে বিচার অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো অ্যাকশনে থাকলে অনেক সময় ওএসডি করে, ব্যাপারটা ওরকম। অর্থাৎ তাদেরকে কিন্তু আর্মি এক ধরনের ডিটেনশনে ঢুকিয়ে দিয়েছে। এখন 24 ঘন্টা শুরু হবে কখন? যখন ওয়ারেন্ট অর্ডার আসবে, ওয়ারেন্ট অর্ডার অনুযায়ী যখন পুলিশের কাছে হ্যান্ড ওভার করবে, তারা তো অলরেডি ইন কনফাইনমেন্ট। 24 ঘন্টা কাউন্ট হবে তখন থেকে যখন ফর্মালি তাদেরকে গ্রেপ্তারের আওতায় আসবে। তো এইটা জানে না। এখন হলো কি, রাম শ্যাম যদু মধু, মানে আইনের কোনো কিছু বুঝে না, তারা তখন একটা মন্তব্য দিতে থাকে, এই হৈহুল্লো করতে থাকে, এগুলো আইনের সাথে যায় না। সো এই অফিসার, এই যে 14 জন, একজন পালিয়ে গেছে। সো এই পালিয়ে যাওয়ার বাদে 14 জন আরো হয়তো ভবিষ্যতে অনেকে আসতে পারে। তো এখন আপনার সাবজেলের কথা বলি যে 15 জন 16 জনের মধ্যে একজন পালিয়ে গেছে, আর 15 জন একজন পালিয়ে গেছে। হ্যাঁ, না আমার জানতে 15 জন থেকে একজন পালিয়ে গেছে, 14 জন। এনিওয়ে,
সো এই সাবজেল আপনার মনে আছে যে বেগম জিয়া এবং শেখ হাসিনার জন্য সাবজেল ঘোষণা করেছিল সংসদ ভবনের পাশে। 69 সালে শেখ সাহেব যখন বন্দী হয়েছিলেন তখন ক্যান্টনমেন্টে যে জায়গাটা তাকে রাখা হয়েছিল সেটাকে সাবজেল ঘোষণা করা হয়েছিল। তো সাবজেল ঘোষণা এটা তো সরকারের সিদ্ধান্ত, এটা অনেক কিছু বিবেচনায় নেয়। একটা বিবেচনা হলো কনভিনিয়েন্স, জি এইখানে ডিসক্রিমিনেশন অথবা আলাদা ট্রিটমেন্ট, এই মতের সাথে আমি একমত না। ইভেন প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট তো জেলেও হয়। জেলে যারা ডিভিশন পায় তারা কোন বিবেচনায় ডিভিশন পায়? তার ব্যক্তিগত স্ট্যাটাস থেকে এটা আসে যে সিভিল লাইফে বন্দী হওয়ার আগে সে যে স্ট্যাটাসে ছিল সেই স্ট্যাটাসে সে জেলখানায় ডিভিশন পায়। ডিভিশন তো জেলখানায় সবাই আবেদনও করতে পারে না, সবাই পায় না। সো এইগুলো অনেকে কথা বলে, এগুলো না, এটা সরকারের সিদ্ধান্ত। সরকার তো ইচ্ছে করলে বিডিআর হত্যাকাণ্ড যেমন বিডিআর এর ভিতরে একটা ট্রাইব্যুনাল ছিল, সরকার ইচ্ছে করলে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে একটা ট্রাইব্যুনাল এস্টাবলিশ করতে পারে আরো কনভিনিয়েন্সের জন্য এই নেওয়া আসা। এর সাথে আপনার এই জাতীয় নিরাপত্তা, সেন্টিমেন্ট, মোরাল অফ দ্য আর্মি, অনেক কিছু ফ্যাক্টর জড়িত আছে। সো সবার সবকিছুর আগে মনে রাখতে হবে যে কমপ্লিট বিচার আমাদের সংবিধানের যে 106 ধারায় না 104 ধারায় আছে যে কমপ্লিট বিচার। সো বিচার করতে অনেক কিছু বিবেচনায় নিতে হয়। দক্ষিণ আফ্রিকা এই উদাহরণ সৃষ্টি করে গেছে যে কিভাবে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে যারা গুরুতর অপরাধ করছে তাদের শাস্তি, যারা কম গুরুতর অপরাধ করছে তাদেরকে সোসাইটিতে ইন্টিগ্রেট করার জন্য তাদেরকে মার্জনা করা, অনেক কিছু ব্যাপার থাকে এইখানে। সেনাবাহিনীর সদস্য সহ সকল সচেতন নাগরিক এইটা মনে করে আমি নিজে একজন ভিকটিম, আমাকে প্রায় গুম করে ফেলছিল, গুমের প্রচেষ্টা হয়েছে। আমি অনেক 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 গাদার মন্তব্য দেখি যে এই 11 ঘন্টা আমাকে আটকায় রাখছে এটা। আরে বেটা, হত্যা এবং হত্যার চেষ্টা একই অপরাধ, গুম এবং গুমের চেষ্টা একই অপরাধ। সো এই কোন গরু টাইপের কেউ যদি মন্তব্য করে সেই মন্তব্য তো কখনো সঠিক হবে না। যার জন্য ল ইজ এ ভেরি টেকনিক্যাল থিং। সেই জন্য এই ধারণা এখন সামনে আসছে যে অপরাধীদের আমরা বিচার চাই, কিন্তু এই বিচার প্রক্রিয়ায় এটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আর্মির টাসেল না, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনীর টাসেল না। কিন্তু কিছু কিছু দুষ্ট লোক আছে যে যারা এটাকে পোট্রে করতে চায় যে এটা সেনাবাহিনী ভার্সেস অন্তর্বর্তীকালীন সরকার, সেনাবাহিনী ভার্সেস এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অথবা প্রসিকিউশন। নট অ্যাট অল। সেনাবাহিনী রাদার এটাকে ফেসিলিটেট করেছে। দুর্ভাগ্য হলো এই জাতির ট্রাজেডি, একটা ন্যাশনাল সংস্থা আর্মিকে নিয়ে রামশ্যাম যদুমধু যেভাবে কমেন্ট করে পৃথিবীর কোন সেনাবাহিনীর বিরুদ্ধে এইভাবে কমেন্ট করে না।